আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি ভালো আছো। আমাদের আজকে রিটেন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে বেসিকলি ইংলিশ টেক্সট বুকের অনুশীলনীতে যেই সেন্টেন্স মেকিং করতে বলা আছে পুরো বইতে, সেগুলো নিয়ে কাজ করব। প্রত্যাশা করি তোমাদের ভালো প্র্যাকটিস হচ্ছে। যারা আমাকে লেখা পাঠাচ্ছ কমেন্টে, আমি তাদেরকে ফিডব্যাক দিচ্ছি, এগুলো তোমাদের কাজে দিচ্ছে। এবং লিটারালি ভাইয়া, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো করার জন্য প্র্যাকটিসের বিকল্প কিছু নাই। ট্রিক্স অ্যান্ড টিপস ইম্পর্ট্যান্ট, তবে প্র্যাকটিস না করলে ট্রিক্স অ্যান্ড টিপসের কোনো কাজ নাই। চলো ভাইয়া শুরু করি। আমি প্রত্যেকটা শব্দ কোন পার্টস অফ স্পিচ, এটার অর্থ কি দেখানোর ট্রাই করবো এবং একটা মডেল বাক্য দেখাবো। তুমি আমারটা পড়বা, দেন নিজের মতো করে একটা বাক্য অবশ্যই লিখবা ভাইয়া। যত বেশি বাক্য রচনা লেখার শিখবা, সেন্টেন্স মেকিং এ তো তোমাকে হেল্প করবেই, পাশাপাশি এটা তোমাকে ট্রান্সলেশনে হেল্প করবে, এটা তোমাকে এমসিকিউ প্রস্তুতি হেল্প করবে, এবং অবশ্যই তুমি এক্সপ্লেনেশন বা প্যারাগ্রাফ রাইটিং এর মতো জিনিসও লিখতে পারবা। কারণ একটা সেন্টেন্স ধরে ধরেই তো তুমি একটা প্যারাগ্রাফ লিখবা, তাই না? ফলে তোমার সেন্টেন্স যদি ভালো না হয় ভাইয়া, তোমার প্যারাগ্রাফ লেখাটা ভালো হবে না, মোটেও হবে না। চলো ভাইয়ারা শুরু করি। আমরা যেহেতু টেক্সট বুক থেকে কাজ করবো ইনশাল্লাহ, আমি শুরুতে দেখো আমাদের টেক্সট বুকের ওয়ার্ডগুলো নিয়ে যেহেতু কাজ করতে থাকবো ইনশাল্লাহ। আমরা শুরুতে ইনফ্যান্সি শব্দটা দিয়ে কাজ করছি। দেখো, ইনফ্যান্সি শব্দটা নিশ্চয় নাউন, জানো ভাইয়া, এটা একটা নাউন। তুমিও খাতায় লিখে ফেলতে পারো, তুমিও নিশ্চয়ই এটা একটা নোট করবা, নোটের মতো করে। মানে তুমি ইনফ্যান্সি, নাউন, শৈশব, তারপর আমি যে বাক্য লিখেছি এটা লিখবা না, তুমি নিজের মতো করে লিখো। এবং যারা ফিডব্যাক চাও যে স্যার আমার বাক্যটা ঠিক আছে কিনা একটু চেক করে দেন, তুমি কমেন্টে লিখলে আমি তোমাকে ফিডব্যাক দিয়ে দিব। ওকে, তাহলে ইনফ্যান্সি শব্দটার নাউন আমরা জানি, অর্থ হলো শৈশব। হিজ টু সানস হ্যাড ডাইড ইন ইনফ্যান্সি, মানে তার দুটা সন্তান মারা গিয়েছে শৈশবকালেই। দেন পিউবার্টি, বয়সন্ধি শব্দটাও কিন্তু নাউন। দেখো নাউন, তাহলে ভাইয়া ইনফ্যান্সি নাউন, তুমি এটা নাউন যদি না জানো, তুমি কেমনে এই শব্দটা দিয়ে বাক্য লিখবা? এটাতে ভার্ব ধরে বাক্য লিখলে তো বাক্যটা ভুল হয়ে যাবে নিশ্চিত। আবার কেউ লিখো না ইনফ্যান্সি ইজ অ্যান ইংলিশ ওয়ার্ড, পিউবার্টি ইজ আ নাউন, এরকম লিখে যাইও না প্লিজ। হি রিচড পিউবার্টি, হি রিচড অ্যাট লিখতে আমরা মন চাই, বাট সাবধান, রিচ ভার্বের পরে কোনো প্রিপোজিশন বসে না। হি রিচড পিউবার্টি, সেই বয়সন্ধিকালে পৌঁছেছে। অ্যাট দ্য এজ অফ 14, 14 বছর বয়সের সময় সে বয়সন্ধিতে পৌঁছেছে। দেখো ভাইয়া, এটা এমসিকিউ আকারে প্রশ্ন আসছে। অ্যাট দ্য এজ অফ। দেন ট্রানজিশন শব্দের অর্থ কি? স্থানান্তর, মানে এক বয়স থেকে যখন আরেকটা বয়সে যায়, এক প্লেস থেকে যখন আরেকটা প্লেসে যায়, তখন আমরা ট্রানজিশন বলি, তাই না? ট্রানজিশন পিরিয়ড, এটা নাউন নিশ্চয়। अगेन দেখো, দ্য ট্রানজিশন ফ্রম টোটালিটেরিয়ান, টোটালিটেরিয়ান মানে একত্ববাদী স্টেট টু আ ফ্রি কান্ট্রি উইল বি লং, এই যে উইল বি পার্টটা পার্ট, উইল বি লং অ্যান্ড স্লো। তার মানে কি? দ্য ট্রানজিশন ফ্রম আ টোটালিটেরিয়ান স্টেট টু আ ফ্রি কান্ট্রি উইল বি লং অ্যান্ড স্লো। তুমি এত বড় বাক্য লেখা দরকার নাই। তোমাদের বলেছিলাম ভাইয়া সেন্টেন্স মেকিং এর আগের ক্লাসটাতে, তুমি কমপ্লেক্স লিখতে পারাটা খুব ভালো, এটা তোমাকে খুব হেল্প করবে। তবে যেন সেটা ভুল হয়, যদি মনে হয় স্যার আমি কমপ্লেক্স লিখতে পারি বাট অনেক বেশি ভুল হয়ে যায়, কি করা দরকার? অথবা আমি কিছুই পারি না, আমি কি করা দরকার? সিম্পল লিখো, অর্থপূর্ণ হইলেই হয় ভাইয়া। টেন্সের দিকে খেয়াল করো। দেন ডিফাইনিং ক্যারেক্টার্স, এটা আমাদের টেক্সট বুক, আমি যতগুলো দেখাবো সবগুলো টেক্সট বুক, ফলে এগুলো দামি জিনিস ভাইয়া। আমার ক্লাস থেকে কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ, ক্লাস থেকে কমন পাবা, বাট আমি বলবো না যে এগুলো ডাইরেক্ট মুখস্থ করো, লিখো। আনলাইক আদার টিচার্স, তুমি যেটা করো ভাইয়া নিজের মতো করে লিখো প্লিজ, এটা তোমাকে খুব হেল্প করবে। কমন না পাইলেও লিখতে পারবা, নিজের অভ্যাসটা তৈরি করে ফেলো। ডিফাইনিং ক্যারেক্টার্স মানে কি? বৈশিষ্ট্য নির্ধারণ করা, মানে ডিফাইনিং ক্যারেক্টার্স, এটা আসলে নির্ধারণ করা হয় না, ভার্ব না। ডিফাইনিং ক্যারেক্টার্সটা কি? ডিফাইনিং ক্যারেক্টার্স মানে নির্ধারণ করা যায় এমন ক্যারেক্টার। বাক্য দেখো, ইনডিড প্রকৃতপক্ষে, আমরা যেটাকে ইনফ্যাক্টের পরিবর্তে লিখতে পারি ইফ দিস এজ হ্যাড আ ডিফাইনিং ক্যারেক্টার, মানে যদি এই ক্যারেক্টারিস্টিক, যদি এই বয়সটা থাকে, বয়সটা ছিল বা থাকতো একটা ডিফাইনিং ক্যারেক্টার, মানে একটা নির্ধারণ করা যায় এমন একটা ক্যারেক্টার। ইট ওয়াজ প্রবাবলি কিউরিসিটি। একটা কমপ্লেক্স সেন্টেন্স লেখা আছে, দেখো ইফ দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স লিখতে পারি, বাক্যের মাঝে কমা দিতে হয়, এটা খুব ভালো মোড। ইফ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স লিখতে পারলে তোমার লেখাটা খুব ভালো হয়। এবং ইফ যুক্ত সেন্টেন্স আমরা সবাই কিন্তু পারি, কারণ কন্ডিশনাল সেন্টেন্স সবাই পারো। ফলে কন্ডিশনাল সেন্টেন্স যখন লিখবা, মোস্টলি তুমি আমরা ফার্স্ট কন্ডিশন লিখবা, সেকেন্ড কন্ডিশনালটা ইউজ করবা তোমার লেখায়, কেমন? তবে তখন যেন গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ গুলো ভালো থাকে। দেন প্রোভাইডার অ্যাটিটিউড, মানে কি? প্রদানকারীর মনোভাব। দিস ইজ নট আ প্রোভাইডার অ্যাটিটিউড হি ইজ শোয়িং, মানে
এই যেখানে একটা দ্যাট দরকার ছিল, দ্যাট দিলে তোমাদের কাছে ভালো লাগতো, বাট বাক্যটার অর্থ ক্লিয়ার। দিস ইজ নট এ প্রোভাইডার অ্যাটিটিউড দ্যাট হি ইজ শোয়িং, মানে সে যেমনটা অ্যাটিটিউড দেখাচ্ছে এই অ্যাটিটিউডটা কোনো প্রদানকারীর মনোভাব না। ওকে, নিজের মতো করে প্রত্যেকটা বাক্যের প্রত্যেকটা শব্দ নিয়ে বা এক্সপ্রেশন নিয়ে তুমি বাক্য রচনা করে ফেলো। তারপর আসো ভাইয়া, ডাউরি, আমাদের টেক্সট বুকের ওয়ার্ড। ডাউরি একটা ডাউরি শব্দটা নিশ্চয় নাউন, এটার অর্থ হলো যৌতুক। তুমি নিজের মতো করে একটা বাক্য লিখো। ভাইয়া লিখেছি, ডাউরি সিস্টেম শুড বি ইরাডিকেটেড ফ্রম বাংলাদেশ। ডাউরি সিস্টেমটা বাংলাদেশ থেকে কি করা উচিত, মানে একবারে শেষ করে দেওয়া উচিত। ওকে, ফলে নিজের মতো করে লিখে। ডাউরি শব্দ নাউন, তুমি যদি এটা ভার্ব আকারে ধরো ভাইয়া তাহলে অর্থ হবে না, তুমি বাক্য করা ভুল লিখবে। মোবিলিটি শব্দের অর্থ হলো গতিশীলতা, অ্যাগেন নাউন। দিস এক্সারসাইজ হেল্পস রিটেইন মোবিলিটি ইন দ্য ড্যামেজ জয়েন্টস, মানে কি কোন একটা এক্সারসাইজ, অনেক সময় দেখবা কারো যদি হাত পা বিকলাঙ্গ হয়ে যায় ডাক্তাররা কিন্তু এক্সারসাইজ দিয়ে থাকেন, ওই কথাই ধরো বলো দিস এক্সারসাইজ, এই এক্সারসাইজটা হেল্প করে রিটেইন মোবিলিটি ধরে রাখতে, মানে গতিশীলতা ধরে রাখতে ইন দ্য ড্যামেজ জয়েন্টস, ওই ক্ষতিগ্রস্ত জয়েন্টে। তুমি আরো ইজি লিখতে পারো, মোবিলিটি শব্দটা দিয়ে আরো ইজি বাক্য লিখতে পারো, তবে যেন অর্থ ঠিক থাকে। কন্ট্রাসেপশন শব্দের অনেক অর্থ আছে, এখানে আমরা যেটা বলছি আমাদের শিল্পী গল্প থেকে নেওয়া। গর্ভ নিরোধক শব্দটা নাউন। ইন আ লার্জ প্র্যাকটিস, কমা থাকলে ভালো হইতো। দ্যার ইজ লেস ডিমান্ড, একটা কমা দিব, এটা যেহেতু একটা অ্যাডভার্বিয়াল। ইন আ লার্জ প্র্যাকটিস দ্যার ইজ লেস ডিমান্ড, কম ডিমান্ড আছে ফর অ্যান ইন্ডিভিজুয়াল ডক্টর, একজন ইন্ডিভিজুয়াল ডক্টরের, টু প্রেসক্রাইব কন্ট্রাসেপশনস। কন্ট্রাসেপশন শব্দটা নাউন। তাহলে তোমরা এগুলো কিন্তু ভাই এমসিকিউ আকারে পাইয়ে যেতে পারো, যে এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ, অথবা নিজের কোন শব্দটা এই পার্টস অফ স্পিচ, এই মুডের। ফলে টেক্সট বুকের অনুশীলন এগুলো খুব ভালো করে পড়তে হবে, যেটা ভাইয়া দেখাচ্ছি তোমাদেরকে এখন। দেন আসো, আন্ডার নারিশড শব্দটা নিশ্চয়ই অ্যাডজেক্টিভ, বুঝতে পারছো অ্যাডজেক্টিভ, অর্থ হলো অপুষ্টি। তাহলে আমরা এটা যদি বাক্য রচনা করতে চাই, মেনি অফ দ্য চিলড্রেন আর আন্ডার নারিশড অ্যান্ড সাফারিং ফ্রম সিরিয়াস ডিজিজ, তারা অপুষ্টিতে ভুগছে। তারা অপুষ্টি বলতে আমরা এখানে যেটা বলতে চাইছি, মেনি অফ দ্য চিলড্রেন আর আন্ডার নারিশড, তারা অপুষ্টিতে ভুগছে, মানে তাদের পুষ্টি নাই এমনটা বোঝাচ্ছে। সাফারিং ফ্রম সিরিয়াস ডিজিজ, তারা সাফারের সাথে কিন্তু ফ্রম বসে, তারা অনেক মানে কঠিন রোগে ভুগছে। ভালনারেবল শব্দটা নিশ্চয় অ্যাডজেক্টিভ, অর্থ দুর্বল। আমরা বাক্য লিখলাম, উই আর ইন আ ভালনারেবল পজিশন, আমরা একটা ভালনারেবল পজিশনে আছি। ট্রিক্স এন্ড টিপস শুনলে ভাইয়া তুমি ভালনারেবল থাকবা, তুমি তখন মানে লাকের উপর নির্ভরশীল হইবা ভাইয়া। ভাগ্য যেটাকে আমরা বলি, ভাগ্য কিন্তু এরকম না যে তুমি পড়াশোনা করা ছাড়া ভাগ্যের উপর নির্ভরশীল হবে। ট্রিক্স অ্যান্ড টিপসটা কিন্তু সেটাই, তুমি ট্রিক্স অ্যান্ড টিপস শুনো, সেটারে প্রয়োগ করো, তুমি প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিস করতে থাকলে দেখবা তোমার ট্রিক্স এন্ড টিপসটা খুব কার্যকরী। আদার দ্যান দ্যাট ট্রিক্স এন্ড টিপস কিন্তু বেলুনের মতো। আসো, হান্সম্যান শিকারী, বাক্য রচনা করো। এটা নিশ্চয় একটা নাউন ভাইয়া। দ্য হান্সম্যান ওয়াজ উইপিং ইন হিজ প্যাক অফ হাউন্ডস। তারপর আসো, 12 ডিসমেই মানে হতাশা, অ্যাগেইন শব্দটা নাউন ভাইয়া। লোকাল কাউন্সিলর্স হ্যাভ রিঅ্যাক্টেড উইথ ডিসমে অ্যান্ড ইনডিগনেশন। ইনডিগনেশন শব্দটা কিন্তু বিশেষ পরীক্ষা আসছে, জানো তোমরা। হতাশা, ইনডিগনেশন মানে হলো খুব ক্রোধ। দেন ডিয়ারি শব্দের অর্থ হলো দুঃখজনক। টুইসডে ডাউন দ্য ডিয়ারি ওভারকাস্ট ডে, দেখো বুঝতে পারছো ডিয়ারি শব্দটা এখানে অ্যাডজেক্টিভ আকারে বসা আছে। দেন ভাইয়া আসো, অ্যানয় অর্থ বিরক্ত করা। ভার্ব, মাই ক্যাট লাইকস টু নক ওভার ওয়াটার গ্লাসেস জাস্ট টু অ্যানয় মি। নক ওভার মানে তোমরা জানো নিশ্চয়ই, এটা দিয়ে আমরা এমসিকিউ আকারে প্রশ্ন পাই। নক ওভার মানে হলো কোনো কিছুর একবার মারিয়ে যাওয়া বুঝো তো, মানে কোনো একটা ট্রেন যদি কারো উপর দিয়ে চলে যায়, তারপর এটা নক ওভার করে ফেলছে, মানে একবারে খুচরা করে ফেলছে ওই লোকটারে বা ওই প্রোডাক্টটাকে, যাই হোক। তাহলে মাই ক্যাট লাইকস টু নক ওভার ওয়াটার গ্লাসেস জাস্ট টু অ্যানয় মি, আমার বিরক্ত করার জন্য। দেখো এখানে এনে শব্দটা ভার্ব আকারে বসা আছে, তুমি এরকম লেখা দরকার নেই, নিজের মতো করে একটা বাক্য লিখো ভাইয়া। তবে এনে শব্দটা ভার্ব, সেটার দিকে অ্যাটেনশন রাখো, অর্থ বিরক্ত করা। দেন ব্লাস্ট বিস্ফোরণ শব্দটা নাউন। দে স আ ব্লাস্ট, দেখো নাউন আকারে আছে। দে স আ ব্লাস্ট এট দ্য ওয়ানাকা মাইন কিল টু, মানে যেখানে দুজন মানুষ মারা গেছে, যেটা দিয়ে আরো ইজি তুমি লিখতে পারো। দেন আসো ভাইয়া, সুইট কোম্পানি মানে ভালো বন্ধু, এটা দিয়ে একটা বাক্য লিখো। উই শুড হ্যাভ আ সুইট কোম্পানি, আমাদের একজন ভালো বন্ধু থাকা উচিত। হ্যাঁ, দেন
ড্রপিং সিট, ক্লান্ত হয়ে বসা, ড্রপিং সিট, ক্লান্ত হয়ে বসা, এগুলো কবিতার অনুশীলনী কোশ্চেন। ড্রপিং সিট মানে ক্লান্ত হয়ে বসা। দ্য ফার্স্ট নোন ইউজ অফ ড্রপিং সিট ওয়াজ ইউজড ইন 1920s। দেখো ড্রপিং সিট শব্দটাকে ওনারা ব্যবহার করছেন, ক্লান্ত হয়ে বসা, ক্লান্ত হয়ে বসা। ড্রপিং সিট এটা কিন্তু ভার্ব আকারে বসা না, ক্লান্ত হয়ে বসা। ড্রপিং সিট ক্লান্ত হয়ে বসা, ভার্ব আকারে বসা আছে, হ্যাঁ। দ্য ফার্স্ট, এবং এটারে মানে ভার্বটার ওনারা আমরা বাক্যে ভার্ব আকারে ইউজ করি নাই। দেখো দ্য ফার্স্ট নোন ইউজ অফ ড্রপিং সিট ওয়াজ ইউজড ইন 1920s, মানে অর্থপূর্ণ যেন হইতে হবে। এখন তুমি বলবো স্যার আমি যদি বলি ড্রপিং সিট ইজ অ্যান এক্সপ্রেশন, এটা তো একটা অর্থ হয় ভাইয়া, ওটা অর্থ, বাট আসলে শব্দটাকে প্রয়োগ করে একটা অর্থ চায় ওনারা। দেন লার্নিংস বাওয়ার মানে পড়ার কক্ষ আমরা যেটাকে বলি, স্টাডি রুম। আই এম নাও ইন মাই লার্নিংস বাওয়ার থিঙ্কিং অ্যাবাউট ইউ, তোমার নিয়ে চিন্তা করছি আমার পড়ার কক্ষে। দেন আসো ফিয়ার্স অ্যানয়, ভয় বিরক্ত করা। এগেন এটাও ভার্ব। দেখো ফিয়ার্স অ্যানয় মানে ফিয়ার্স মানে ভয়, অ্যানয় মানে বিরক্ত করা। ফিয়ার্স অ্যানয় মেনি স্টুডেন্টস ডিউরিং দ্য এক্সাম। হ্যাঁ, পরীক্ষার সময় আমাদের ভয়টা আমাদেরকে অনেক বিরক্ত করে। মানে পরীক্ষার সময় দেখবা তুমি অনেক পারার জিনিসও পারো না, ফলে তুমি যখন প্রস্তুতি এখন নিচ্ছ ভাইয়া, তুমি খেয়াল করবা তুমি এখনকার পরীক্ষার টেস্ট মানে পরীক্ষা মডেল টেস্টে বা যেখানেই পড়ছো তুমি, সেখানে যদি 100 মার্কস পাও, ধরে নিবা মূল পরীক্ষা তোমার 80টা হবে, 10টা কম হবে। হ্যাঁ, তুমি প্রস্তুতিটা নিবা টু প্লে এগেনস্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার জন্য। মাঠে যায় যদি জিম্বাবুয়ে পাও অসুবিধা নাই কিন্তু, হ্যাঁ, তুমি প্রস্তুতি নাও একটু কঠিন করে। আর ট্রুলি স্পিকিং যারা বেশি প্র্যাকটিস করে তারা মূল পরীক্ষার দিনও দেখা যাবে তোমার কাছে খুব ইজি মনে হয়ে যাবে, এবং সেটা হয় অনেকের কাছে। যদিও আসলে পরীক্ষা মানি ভয়, এটা সবারই থাকবে, এই ভয়টা কাটবে না পরীক্ষা দেওয়ার আগ অবধি। দেন আসো বার্ডস আর নিফট মানে কি, এটা তোমরা ইডিয়মস আকারে পড়ে থাকো, এমসিকিউতে নিশ্চয় প্রশ্ন হয়েছে। বার্ডস আর নিফট মানে হলো অঙ্কুরে বিনষ্ট হয়ে যাওয়া। মেনি বার্ডস আর নিফট, মেনি বলতে এখানে অনেকেই বোঝাচ্ছে, কোনো মানুষকে বোঝাচ্ছে, অনেকেই অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়। অথবা আমরা মেনি প্ল্যান্টস বার্ডস আর নিফট বলতে পারি আমরা। হ্যাঁ, মেনি বার্ডস আর নিফট মানে তুমি অঙ্কুরে বিনষ্ট হওয়া, এটা একটা ভার্ব আকারে রেখেও কিন্তু বাক্য লিখতে পারো, তোমার মতো করে লিখে দাও, আমি তোমারে বলে দিব যদি আমার কাছে ফিডব্যাক চাও। দেন মেলোয়িং ইয়ার, সুখের সময়। মেলোয়িং ইয়ার, সুখের সময়, এটা আমাদের একবার ওই যে স্কুল কবিতা আছে না উইলিয়াম ব্লেকের, ওনার কবিতার একটা এক্সপ্রেশন, মেলোয়িং ইয়ার, সুখের সময়। আমি যদি ভুল না বলে থাকি, দ্য লাস্ট 2 years ওয়ার আ মেলোয়িং ইয়ার। দেখো একটা ইজি বাক্য। দেন ভাইয়া এম্পাওয়ারমেন্ট, ক্ষমতায়ন, এটা দিয়ে আমাদের শিল্পীর ওখানেও আছে, আর একটা গল্প আছে এম্পাওয়ারমেন্ট শব্দটা দিয়ে। উই শুড ওয়ার্ক ফর দ্য উইমেন এম্পাওয়ারমেন্ট। দেন আসো রিপ্রোডাক্টিভ, প্রজনন কেমন শব্দটা অ্যাডজেক্টিভ নিশ্চয়ই, প্রজনন, তাহলে রিপ্রোডাক্টিভ। দিস গ্রাজুয়াল চেঞ্জ ইন দ্য বডিজ রিপ্রোডাক্টিভ সিস্টেম। দেখো রিপ্রোডাক্টিভ সিস্টেম ক্যান টেক ইয়ার্স, এটা আমাদের ভার্ব পার্ট। দেন আসো কাউন্সেলিং মানে পরামর্শ। ইন 1871 হি রোট টু দেম কাউন্সেলিং সাবমিশন টু ফ্রান্স। আর ইজি লিখতে পারো, হ্যাঁ, উই নিড কাউন্সেলিং টু ইমপ্রুভ আওয়ার রাইটিং হ্যাবিট, টু ইমপ্রুভ আওয়ার লিসেনিং স্কিল, যাই বলো তুমি। তারপর আসো পিয়ার মানে সঙ্গী, তোমার বন্ধু বান্ধব, হ্যাঁ, এটাও নাউন নিশ্চয়ই। তাহলে দেখো পিয়ার সঙ্গী, হি হ্যাজ ইনকার্ড মাচ ক্রিটিসিজম ফ্রম হিজ একাডেমিক পিয়ার্স। দেন পটেনশিয়াল মানে পটেনশিয়াল শব্দের অ্যাডজেক্টিভ, সম্ভাব্য, হ্যাঁ, সম্ভাব্য। ইচ চাইল্ড হ্যাজ ইমেন্স পটেনশিয়াল। ইচ চাইল্ড, ইচ এর পর কিন্তু ভাইয়া নাউনটা সিঙ্গুলার হয়, খেয়াল রাখো। ইচ চাইল্ড হ্যাজ ইমেন্স পটেনশিয়াল। দেন হেমোরেজ, বানানটা খুব ইম্পর্টেন্ট, HEMO RRHAG, হেমোরেজ, রক্তক্ষরণ, নিশ্চয় শব্দটা নাউন, এই যে আছে বুঝতে পারছো তোমরা। হি হ্যাজ আ ম্যাসিভ হেমোরেজ অফ দ্য ব্রেন, তার ব্রেনে ম্যাসিভ হেমোরেজ হয়েছে, এটা বোঝাচ্ছে। দেন আসো ভাইয়া অবস্ট্রাক্টেড মানে বাধাপ্রাপ্ত, শব্দটা অ্যাডজেক্টিভ বোঝা যাচ্ছে। অবস্ট্রাক্টেড বাধাপ্রাপ্ত অ্যাডজেক্টিভ। আমি একটা বাক্য লিখছি, তুমি তোমার মতো লিখো, শি ওয়াজ অবস্ট্রাক্টেড বাই দ্য আর্মি। দেন আসো ভাইয়া মরবিডিটি, অসুস্থতার হার। মরবিডি মানে কি, অসুস্থতার হার, অবশ্যই শব্দটা নাউন। The therapy can substantially reduce, substantially শব্দটা নিশ্চয়ই অ্যাডভার্ব। The therapy can substantially reduce শব্দটা ভার্ব। রেসপিরেটরি মরবিডিটি মানে এই যে শ্বাস প্রশ্বাসের কি অসুস্থতার যে হারটা ইনফ্যান্টস, বাচ্চাদের, তাহলে মরবিডিটি মানে কি, অসুস্থতার হার, শব্দটা নাউন। একটা বাক্য লিখো। অপশন মানে বিকল্প, আমরা জানি অপশন মানে বিকল্প, শব্দটা নিশ্চয়ই নাউন। চুজ দ্য চিপেস্ট অপশনস ফর সাপ্লাইং এনার্জি। দেন আসো অ্যাডভোকেট মানে কি, সমর্থক, অ্যাডভোকেট শব্দের সমর্থক। হি ওয়াজ অ্যান আনটায়ারিং অ্যাডভোকেট, শব্দটা এখানে অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার করা হয়েছে, এটা নাউন আকারে আমরা ব্যবহার করতে পারি। আমরা জানি কিছু শব্দ আছে ভাইয়া নাউন হয়, অ্যাডজেক্টিভ হয়, আবার কিছু শব্দ আছে নাউন ভার্ব একসাথেই হয়, দুটোই হতে পারে।
এমসিকিউ আকারে প্রশ্ন আসে। তাহলে অ্যাডভোকেট মানে এখানে সমর্থক, এটা নাউন ধরতে পারো, অ্যাডজেক্টিভ ধরতে পারো। এখানে আমরা অ্যাডজেক্টিভ আকারে ইউজ করেছি। দেখো, হি ওয়াজ অ্যান আনটায়ারিং অ্যাডভোকেট অফ ইকোনমিক রিফর্ম। ইকোনমিক রিফর্ম শব্দটা খেয়াল করো, ইকোনমিক্যাল লেখো না আবার, হ্যাঁ, ইকোনমিক্যাল। ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী, হ্যাঁ, ইকোনমিক্যাল মানে কোনো মিতব্যয়ী একজন ব্যক্তিকে রেফার করে। আর অর্থনৈতিক বোঝাতে কিন্তু ইকোনমিক লিখতে হয়। কেমন? আনটায়ারিং মানে উনি একবারে রেস্ট নেন না, খুব খুব পরিশ্রম করেন, এটা বোঝাচ্ছে। দেন ডেজার্ট, DESERT, এস কিন্তু একটা হইতে হবে, এস দুইটা না, হ্যাঁ, DESERT, ডেজার্ট মানে হলো পরিত্যাগ করা, ভার। আর একটা ডেজার্ট আছে ভাইয়া, নিশ্চয় তোমরা জানো, DESSERT, তাই না? আমি ভুল যদি না বলি, নাকি DESSERT? না, এটাই ডেজার্ট মানে তোমরা একটা জানো, ওই যে মিষ্টান্ন যেটা আমরা খাবারের পরে খাই, হ্যাঁ, ডেজার্ট। তাহলে DESERT, ডেজার্ট মানে হলো ভাইয়া পরিত্যাগ করা, মানে ত্যাগ করা, কুইট করা, লিভ করা। তাহলে মেনি ইয়াং পিপল ডেজার্ট দ্য কান্ট্রি এভরি ইয়ার, মানে অনেক ইয়াং ছেলে মানুষজন ডেজার্ট ত্যাগ করেন দ্য কান্ট্রি এভরি ইয়ার, প্রতি বছর ত্যাগ করেন। এবং তোমরাও সুযোগ পাইলে দেশ ত্যাগ করবা, ভালো লাইফ লিড করার জন্য, অবশ্যই ভালো পড়াশোনা করার জন্য, ভালো ইনকাম করার জন্য, আবার সুযোগ থাকলে দেশে ফিরে আসবা। হ্যাঁ, আমরাও নিশ্চয়ই চেষ্টা করবো সবাই, কারণ বাহিরে গেলে তোমার জগৎ অনেক বড় হবে, বাট ওখানে থেকে যাওয়ার চিন্তা করাটা একটু স্বার্থপরের মতো, যদিও আসলে অনেকে বাধ্য হয়ে থেকে যান, কারণ ওনাকে যদি কেউ কোয়ালিটি, মানে ওনার কোয়ালিটি অনুযায়ী এখানে সম্মান না পান। যেমন আমার অনেক পরিচিত ভাই ব্রাদার আছে যারা ইউনিভার্সিটিতে খুব পজিশনধারী মানুষ, বাট কোনো কারণে ওনাদেরকে টিচার হিসেবে নেওয়া হয় না, দেশে সম্মান পান না, ওনারা বাইরে চলে যান, বাহিরে গিয়ে বাইরের ইউনিভার্সিটিগুলোর টিচার হন, বাহিরে গিয়ে খুব ভালো ইনকাম করেন। দেশে যেখানে তিনি 50,000 টাকা ইনকাম করতেন বৈধভাবে, বিদেশে গিয়ে তিনি বৈধভাবে 2-3 লাখ ইনকাম করেন। তাহলে উনি বাহিরে যাবেন, আর এখানে 2-3 লাখ ইনকাম করা সম্ভব, চুরি করতে হয়। ফলে বেটার অপশন চুরি না করে বেশি ইনকাম করার উপায়টা হলো বাইরে যাওয়া অথবা বিজনেস করা। ফলে তোমরাও নিশ্চয়ই আল্লাহ তাআলা বাঁচায় রাখলে, সুযোগ থাকলে হায়ার স্টাডির জন্য বাইরে যাওয়ার চিন্তা করবা, হ্যাঁ, ইনশাআল্লাহ। দেন টায়ারলেস শব্দের অ্যাডজেক্টিভ বুঝতে পারছো ভাইয়া, ক্লান্তিহীন। উই হ্যাভ টু বি টায়ারলেস টু বিকাম সাকসেসফুল। ইয়েস, সফল হতে হলে টায়ারলেস হতে হবে, ক্লান্তিহীন হতে হবে। মানে ক্লান্তি আমার আসবে, বাট আমি ক্লান্ত হয়ে যাব না, আমি হতাশ হয়ে যাব না। দেন টিপিক্যাল শব্দটা একটা অ্যাডজেক্টিভ, প্রতীক স্বরূপ। রাইস ইজ দ্য টিপিক্যাল ফুড আইটেম অফ আস। মানে প্রতীক স্বরূপ বলতে কি, এটা আমাদের জন্য নির্ধারিত। প্রতীক মানে হলো এই খাবারটা, এই মানুষের এটা চেনা যায়, এটাই বলছে। রাইস ইজ দ্য টিপিক্যাল ফুড আইটেম অফ আস, মানে আমাদের ভাত কিন্তু আমাদের একটা টিপিক্যাল ফুড আইটেম, এটা ছাড়া আমরা চলি না। ভাত শুনলেই বাঙালি মনে হয়, তাই না? যদি অনেক দেশে ভাত খায় নিশ্চয়ই। রিগেল শব্দের ভাত, আনন্দ দেওয়া। কামাল রিগেলড আজ ইন ভেরিয়াস ওয়েজ। নতুন বইতে কামালের গল্প শেষ, সে কামালের গল্প থাকবে না। প্লিজেন্ট্রিজ শব্দটার নাউন, অর্থ হলো রসিকতা। দেখো, আফটার এক্সচেঞ্জিং প্লিজেন্ট্রিজ আই রিভেল দ্য পারপাস অফ মাই ভিজিট। মানে রসিকতা শেষ করার পর বলতে এখানে দেখো আমাদের সেন্টেন্সের মোট কিন্তু রসিকতা না, প্লিজেন্ট্রিজ বলতে বোঝাচ্ছে ওই প্রাথমিক কুশল বিনিময় শেষ করার পর আই রিভিল, মানে আমি উন্মোচন করেছিলাম দ্য পারপাস অফ মাই ভিজিট, আমার ভিজিটের পারপাস। দেন অগমেন্ট শব্দটা কিন্তু ভার্ব, দেখো এমিএনটি দেখলেই নাউনেরও না, অগমেন্ট শব্দটা ভার্ব, অর্থ বৃদ্ধি করা। হি অগমেন্টেড হিজ ইনকাম বাই টেকিং আ সেকেন্ড জব। ইয়েস, সেকেন্ড জব নিয়ে সে তার ইনকাম অগমেন্ট করেছে, মানে বাড়িয়েছে। এবং আমরা কিন্তু এমনটাই করতে হয় ভাই বোন। আমি জানি আমার ক্লাস যারা করে তারা অলমোস্ট সবাই মিডিল ক্লাস ফ্যামিলির অথবা লোয়ার ক্লাস ফ্যামিলির। জীবনে আমরা কখনোই নির্দিষ্ট একটা ইনকাম সোর্সের উপর নির্ভরশীল হওয়া যাবে না, কারণ একটা ইনকাম সোর্স ফেল করতে পারে বা ডাউন হয়ে যেতে পারে। ফলে আমাদের হাতে সবসময় আমরা একটু কষ্ট বেশি করতে হবে লাইফে, এবং আমরা বেশি কষ্ট করব বৈধ ইনকাম করার জন্য। আমাদের হাতে 2-3টা অপশন রাখবো ইনকাম সোর্সের। একটা চাকরি হতে পারে, 1-2টা টাইপের বিজনেস হতে পারে, এবং অনেকগুলো নিলে আবার ভালো হয় না ভাই, 1-2টা, যেন একটা ফেল করলে বা ডাউন হয়ে আরেকটা দিয়ে আমরা চলতে পারি। হ্যাঁ, দেন আসো আনডিসপিউটেড শব্দটা একটা অ্যাডজেক্টিভ ভাইয়া, অবিসংবাদী। আনডিসপিউটেড, হি ইজ এ ডিসপিউটেড লিডার, অথবা আনডিসপিউটেড। আচ্ছা, আনডিসপিউটেড শব্দটা অ্যাডজেক্টিভ, এটা অ্যান্টোনিম আছে ডিসপিউটেড। তুমি লিখতে পারো হি ইজ অ্যান আনডিসপিউটেড লিডার, সে একজন অবিসংবাদী নেতা।
দেন ডিসপ্যারিটি শব্দটা নাউন, বৈষম্য বোঝায়। ইকুয়ালিটি যেটা সিনোনিম। অ্যান্টোনিম উই ওয়ান্ট উই ওয়ান্ট ইকুয়ালিটি অথবা উই ডোন্ট ওয়ান্ট ডিসপ্যারিটি, আমরা বৈষম্য চাই না। মোটামুটি এই ছিল আজকের ক্লাস। 40টা দেখালাম। তোমাদের সবার কাজ হলো ভাইয়া খাতায় নিজের মতো করে লিখো, নোটের মতো করো। আমার কাছ থেকে ফিডব্যাক চাইতে হলে তুমি শব্দটা লিখবা, শব্দটা দিয়ে একটা বাক্য লিখে আমার কমেন্টে দিয়ে দাও। একবারে দাও, ভেঙে ভেঙে দাও, অসুবিধা না, আমি তোমার লেখা চেক করে দিব। আমি নেক্সট ক্লাসে টেক্সট বুকের আরো 40টা সেন্টেন্স এইরকম শব্দ দিয়ে যেগুলো অনুশীলনীতে আছে, শব্দটার কোন পার্টস অফ সুইচ অর্থ একটা মডেল সেন্টেন্স দেখাবো, তুমি আবার আমাকে লিখে দিবা। হ্যাঁ, আমি এক ক্লাসে দিতে পারতাম, বাট তোমার এতগুলো একসাথে প্র্যাকটিস করাটা তোমার জন্য সম্ভব হবে না। আমার পক্ষে তোমার লেখাগুলো, যারা লিখবা তাদের লেখাগুলো দেখে একটু ফিডব্যাক দেওয়া কঠিন হয়ে যাবে। হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে বাকি 40টা দিয়ে সেন্টেন্স মেকিংটা রেখে প্যারাগ্রাফে যাব। হ্যাঁ, তোমাদের প্র্যাকটিসে করার সুযোগটা অনেক বেশি করে দেবো ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা ভাইয়া। ক্লাস করে উপকার পাইলে আমার একটু কমেন্টে লিখে যাইও, আমার নিশ্চয়ই একটু দোয়া রেখো প্লিজ। আমি চাই তোমরা আমার জন্য দোয়া করো এবং এই ক্লাসগুলো অনেক মানুষ দেখুক, তারা উপকার পাক। ফলে ক্লাসটা একটু বন্ধুদেরকে শেয়ার করে দিও। আমার চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।